তাহলে আমাদের যে পাশের রাজ্য ঝাড়খণ্ড, যে টেট বা যেই স্টেট যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে সেই সম্পর্কে আমরা জানব। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যেগুলো জানার প্রয়োজন সমস্ত কিছুটাই আমরা এই ভিডিওতে দেখব। এর পরবর্তী একটা ভিডিও আসবে যে আমরা জেটের যদি পাস করে যাই তার কখন সিলেবাসটা কি হবে, সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো, সেটা পার্ট 2-তে। তাহলে পার্ট 1-এ দেখো আমরা কি কি জানবো। তাহলে পার্ট 1-এ এলিজিবিলিটি মানে একটা পরীক্ষায় বসার জন্য কি যোগ্যতা দরকার সেটা জানবো। এজ লিমিট, বয়সটা কত পর্যন্ত দরকার। তারপরে ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন আপডেট। অ্যাপ্লিকেশন আপডেট বলতে এই ফর্মটা কিন্তু নতুন ছাড়ছে না, এর আগেও কিন্তু ফর্মটা ছেড়েছিল, অনেকেই আমরা ফিল আপ করেছি, তাদের কিন্তু সেই টাকাটা লাগবে না, কিন্তু ফর্মটা আবার আপডেট করে দিতে হবে। অদার স্টেট, অন্য স্টেট যারা আছি আমরা, ওয়েস্ট বেঙ্গল, ইউপি কিংবা আরও যেসব রাজ্য আছে তারা কি এই ফর্ম ফিল আপটা করতে পারবে সেটাও আমরা দেখব। ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের ভাষা কী কী দরকার। এই যে আমরা ঝাড়খণ্ড ফিল আপ করবো, প্রথমত কোশ্চেন আসে আমাদের ভাষা কী দরকার, আমরা বাংলা হলে হবে না ইংলিশ না হিন্দি না উর্দু, সে সম্পর্কে আমরা জানবো। সিলেবাস, তাহলে একটা পরীক্ষায় বসার জন্য প্রথমত আমাদের দরকার সিলেবাস, সেই সিলেবাসটা কি সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে দেখব। এটা কিন্তু আমরা দেখবো ঝাড়খণ্ডের সিলেবাস মানে যে টেটের সিলেবাস। এর পরের ভিডিওতে দেখবো মেন্সের সিলেবাস কী হবে সেটা দেখব। এক্সাম সেন্টার সিটি, আমরা যে পরীক্ষাটা দিব তার এক্সামটা কোথায় হবে, তার সেন্টারটা কোথায় হবে। তাহলে দেখো আমাদের যে অ্যাপ্লিকেশন ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল মানে জেএসি, সংক্ষেপে বলে জেএসি, রাঁচি থেকে ছাড়ে, বিজ্ঞপ্তি সংখ্যা 24/2026। তাহলে অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে, মেইন যেটা করছে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, 21/4/2026 থেকে 21/5/2026 পর্যন্ত হবে। 21/4 মানে 21/4, তাহলে এই তারিখ থেকে শুরু হবে 21/4, মানে এপ্রিল মাসের 21 তারিখ থেকে মে মাসের 21 তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিল আপটা। তাহলে দেখো এটা করার জন্য কি হতে হবে, আমাদের ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক হলে হবে, এই যোগ্যতা কী কী দরকার, প্রথমত ভারতের নাগরিক হতে হবে এবং কোনো মামলায় যদি যে দোষী সিদ্ধ হয় এরকম যেন না হয়, কোনো মামলায় যেন তার কেস না থাকে, এবং তার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখো সেগুলো আমরা দেখব। আইসিও এখানে কত আছে, এজ লিমিট 21 বছর, মানে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর, কিন্তু আপার এজ লিমিট হচ্ছে 40 বছর, কিন্তু এখানে আপার এজ লিমিট দেয়নি। তাহলে আপার এজ লিমিট কত, তাহলে ন্যূনতম বয়স হচ্ছে মিনিমাম হচ্ছে 21 আর আপার এজ লিমিট হচ্ছে 40 বছর, আপার এজ লিমিট 40 বছর। কিন্তু জেটেট ফিল আপ করার জন্য কিন্তু ওখানে আপার এজ লিমিটের কোনো ক্রাইটেরিয়া থাকবে না, কিন্তু যখন তোমার মেন্সে ফর্ম ছাড়বে তখন কিন্তু আপার এজ লিমিট 40-এর বেশি হয় না। তো মিনিমাম বয়স হচ্ছে 21 আর আপার এজ লিমিট 40। যখন আর মেন্সের ফর্ম ছাড়বে তখন কিন্তু এই বয়সটা উল্লেখ থাকবে। সচরাচর অনেক সময় জেটের ফর্মে সেই কিন্তু ক্রাইটেরিয়া থাকে না, সেটা কিন্তু মেন্সে ওটা ক্রাইটেরিয়াটা থাকে। তাহলে আমরা দেখব যে 1 to 5-এর জন্য প্রাথমিকের জন্য কি হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় কত থাকবে, 2 ঘন্টা 30 মিনিট, সেটাকে বলছি লেভেল 1। এটাকে কি বলছি, প্রাথমিক পরীক্ষাটা বলবো লেভেল 1। আর যেটা আমাদের 6 to 8 হবে এটাকে কি বলবো, এটাকে বলবো লেভেল 2, এটাও 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। বুঝতে পারা গেল। তাহলে যেটা আমার জেনারেল মানে অন্য স্টেটে যখন অ্যাপ্লাই করবে তখন তুমি জেনারেলের জন্য কত পার্সেন্ট, তখন মিনিমাম পেতে হবে 60%। কত পেতে হবে, 60%, 60% তোমাকে কিন্তু পেতে হবে পরীক্ষায়। তুমি যদি 60% না পাও তাহলে কিন্তু কোয়ালিফাই হবে না, ডিসকোয়ালিফাই। অন্য স্টেট হতে গেলে তোমাকে অবশ্যই 60% মানে 90 নাম্বার পেতে হবে 150-এর মধ্যে। পরীক্ষাটা কি হবে, পরীক্ষাটা হবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে এবং ওএমআর বেসড হবে। কি হবে, ওএমআর বেসড, ওএমআরে পরীক্ষাটা হবে এবং কোনো নেগেটিভ মার্ক থাকবে না। তাহলে ফর্ম ফিল আপের ফিজ কত, যদি কেউ একটা করো মানে লেভেল 1 কিংবা শুধু লেভেল 2 করো তাহলে জেনারেলের জন্য 1300 টাকা, এবং যদি দুটোই করো তাহলে লাগবে 1500 টাকা। মানে লেভেল 1-এ করছো তুমি, লেভেল 2-ও করছো, এই দুটো যদি একসঙ্গে করো তখন তোমার টাকাটা লাগবে 1500 টাকা। ঠিক আছে,
তাহলে দেখো এখানে সেরকম কিছু নাই। এবার দেখো আমরা যোগ্যতা দেখছি, কোয়ালিফিকেশন দেখছি, যে 1 to 5 পরীক্ষায় যে বসবো আমরা 1 to 5 মানে লেভেল 1-এ বসার জন্য আমাদের যোগ্যতা কী কী দরকার। তা न्यूनतम 50% अंक के साथ +2 उत्तीर्ण या उच्चतर माध्यमिक अथवा उसके समकक्ष तथा प्रारंभिक शिक्षा शास्त्र में द्विवर्षीय डिप्लोमा किंबा सारे उसे कोई भी नाम से दिया गया हो, মানে এটা অন্য নামও থাকতে পারে, ওটাই বলছে। তাহলে কি হতে হবে, ন্যূনতম 50% থাকতে হবে, প্লাস কি হতে হবে তোমার জন্য এইচএসে 50% নাম্বার থাকে, এবং কি হতে হবে যে 2 বর্ষীয় ডিপ্লোমা, যে ডিএড থাকলে হবে 2 বর্ষ কি হতে হবে ডিপ্লোমা হতে হবে, কিংবা আর একটা বলেছি যে অথবা ন্যূনতম 45% পেতে হবে। কিন্তু সময়টা দেখো এই জিনিসটা যাদের কখন যে 9/12/2017 পূর্বে, মানে যাদের ডিএডটা কখন করা আছে 9/12/2007, তাদের যদি এই সময় থাকে তারা কিন্তু 45% পেলে হবে। কিন্তু এখন যারা পরীক্ষা দিবে যে जो दिनांक 9/12/2007 या उसके बाद, মানে যদি কেউ 2007-এর পরে ডিএড করে থাকে তখন কিন্তু তার নাম্বারটা কত লাগবে 50%, এটাই বোঝার জায়গা, বুঝতে পারলে। এইচএস যেন 50% থাকে, তার সঙ্গে ডিপ্লোমা ডিএড। এইসব জিনিস একই 4 বর্ষীয় প্রারম্ভিক শিক্ষা, মানে 4 বছরে যেটা থাকে তোমার, যেটা বিএড বলে একসঙ্গে 4 বছরে, তখনও বসতে হবে। শিক্ষাশাস্ত্র মানে বিশেষ শিক্ষা, যেটা স্পেশাল ডিএড বলি, ওটারও যদি 2 বছরের ডিএড থাকে সেক্ষেত্রেও বসতে পারে 50% নাম্বারের সঙ্গে। যদি স্পেশাল ডিএড থাকে, যদি যাদের স্পেশাল ডিএড আছে, স্পেশাল ডিএড আছে তারাও কিন্তু এলিজিবেল, স্পেশাল ডিএড আছে তারাও কিন্তু এলিজিবেল, তারাও এলিজিবেল, স্পেশাল ডিএড ওরাও এলিজিবেল, কিন্তু ওদেরও 50% নম্বর পেতে হবে। তারপরে দেখো এবার 6 to 8-এর জন্য দেবো লেভেল 2। লেভেল 2 বসার জন্য আমাদের দেখব যে এর কী কী যোগ্যতা লাগে। তাহলে স্নাতক মানে গ্র্যাজুয়েশন এবং প্রারম্ভিক শিক্ষাশাস্ত্র দ্বিবর্ষীয় ডিপ্লোমা। তাহলে এখানে ডিএড যদি থাকে, স্নাতক মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা উসকে সামাফা মানে ওর ইকুইভ্যালেন্ট কোনো যদি কোর্স করা থাকে, বুঝতে পারা গেল। কিংবা যদি ন্যূনতম 50% অঙ্কের সঙ্গে স্নাতক 50% নাম্বার পেতে হয়, 50%-এর সঙ্গে যদি গ্র্যাজুয়েশন থাকে। তাহলে অনেকে এই কোশ্চেনটা করছে যে নাম্বারটা আমার শুধু কি অনার্সে না হবে না পাস অনার্স মিলে না হবে। সচরাচর যেটা হয় তোমাদের বলে দিই, যেটা রুলস সেন্ট্রাল বা অন্য স্টেটের রুলস, কারণ আমি নিজে বলতে পারছি, কারণ আমি বেশ কিছু স্টেট এক্সাম দিয়েছি। এই 50% নাম্বারটা তোমাদের অনলি অনার্স আর পাস মিলিয়ে বোঝায়, অনার্স প্লাস পাস, এই দুটো মিলিয়ে যদি হয় কারো 50% তবে সে কিন্তু এলিজিবেল, মানে এটাই ধরা হয়। এটা কোনো জায়গায় ভালোভাবে মেনশন করেনি। গ্র্যাজুয়েশন মানে কি বোঝাবে, তুমি যেটা পড়েছো সবটাই। তাহলে কিন্তু এখানে পাস আর অনার্স এই দুটো মিলিয়ে 50%টা, শুধু অনার্সে হলে হবে না। কিংবা যদি ন্যূনতম 45% থাকে একই রকম, এটা কখন যদি 2011-র আগে হয়, পূর্ব স্নাতক অথবা সমতুল্য, বুঝতে পারা গেল। আর যদি এটা 2011-র পরে বাদ তাহলে তুমি যখন ঝাড়খণ্ড পরীক্ষা দিবে তো অবশ্যই তোমাকে হিন্দি পড়তে হবে। তাহলে এই যে আমি পড়ছি এটা কিন্তু তোমাদেরও জানতে হবে। তাহলে দেখো আবার যে ন্যূনতম 50% পেতে হবে, তার সঙ্গে কি উচ্চতর মাধ্যমিক মানে এইচএসএ এবং 4 বর্ষীয় প্রারম্ভিক শিক্ষাশাস্ত্রতে স্নাতক মানে বিএলএড। কত বছরে 4 বছরের এটা যেটা হয়। 50% অঙ্কের সঙ্গে উচ্চতর মাধ্যমিক এইচএস থাকে এবং কি থাকে 4 বর্ষের প্রারম্ভিক শিক্ষাশাস্ত্রে স্নাতক, মানে ওর সঙ্গে বিএড আছে, বিএলএড আছে 4 বর্ষীয় প্রারম্ভিক শিক্ষাশাস্ত্রতে। তারপরে দেখো ন্যূনতম 50% সঙ্গে এইচএস এবং 4 বর্ষীয় বিএ কিংবা বিএসসি বিএড এগুলো থাকতে হবে। তাহলে আমাদের মেনলি যেটা বুঝতে পারলাম এখানে কি
যেটা যদি আমাদের কি থাকে, যদি ডিপ্লোমা থাকে মানে ডিএড থাকে তাহলে গ্র্যাজুয়েশন থাকলে হবে, ও নাম্বারের ব্যাপার নাই। এটা এই পয়েন্টটা যেটা আমাদের পয়েন্ট সচরাচর। আর সেকেন্ড পয়েন্ট এটা যে 50% নাম্বার বেরোতে হবে স্নাতকের সঙ্গে এবং গ্র্যাজুয়েশনে, কিংবা স্নাতকোত্তর মানে পোস্ট গ্র্যাজুয়েশন, স্নাতকোত্তর। এই কোশ্চেনটা অনেকে বলা হয়তো যে আমার বিএসসিতে কিংবা গ্র্যাজুয়েশনে আমার 50% নাই, তাহলে আমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে মানে এমএ থাকে সেখানে আমার 50% আছে, আমি কি এলিজিবল? হ্যাঁ, অবশ্যই এলিজিবল। দেখো লেখা আছে যে গ্র্যাজুয়েশন স্নাতক মানে গ্র্যাজুয়েশন স্নাতকোত্তর মানে পোস্ট গ্র্যাজুয়েশন এবং শিক্ষাশাস্ত্রমে স্নাতক মানে বিএড। বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে কারো যদি গ্র্যাজুয়েশনও 50% না থাকে কিংবা তাদের মাস্টার্সে আছে তাহলেও কিন্তু তারা এলিজিবল। তাহলে আমাদের এই দুটো মেন মানে যেটা সচরাচর আমাদের মধ্যে আছে। এবার আমরা দেখবো অ্যাপিয়ারিংয়ে বসতে পাবে কিনা, সেটাও তোমাদের দেখাবো। অ্যাপিয়ারিংয়ে বসতে পারবে, কারণ এখানে তোমার ওরকম কিছু বলা নাই যে রেজাল্ট লাগবে, জাস্ট যোগ্যতা বলেছে। এবার অ্যাপিয়ারিংয়ে পাবে কিনা সেটা কিন্তু অন্য পয়েন্টে বলা আছে। আচ্ছা, এবার ধরো 6 to 8-এ যারা ম্যাথামেটিক্স মানে গণিত এবং বিজ্ঞানের শিক্ষক হতে চাও তাদের এলিজিবিলিটি কি আছে? তাহলে দেখো যে গণিত, বিজ্ঞান, কৃষি আরও যেসব আছে কিংবা গণিতে ওদের কী হতে হবে, ন্যূনতম 3 বর্ষের কী হতে হবে, স্নাতক মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, 3য় বর্ষ স্নাতক থাকতে হবে। এবং 10+2 মানে এইচএসে কী হতে হবে, এইচএসে হতে হবে যে গণিত, ভৌতিকি, রসায়ন শাস্ত্র, বনস্পতি বিজ্ঞান এবং জীববিজ্ঞান জীববিজ্ঞান में से कम 2 विषय के साथ उत्तीर्ण हो। মানে কম করে তোমাকে হয়তো গণিত কিংবা ভৌতবিজ্ঞান থাকলো কিংবা গণিত কিংবা রসায়ন থাকলো কিংবা গণিত মানে এর মধ্যে তোমাকে যে কোনো 2টা সাবজেক্ট এইচএসে পড়ে থাকতেই হবে। একই রকম সামাজিক বিজ্ঞানে কী হতে হবে, সোশ্যাল সায়েন্সে যে কলা কিংবা সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এইসব বিষয়ে কি ন্যূনতম 3 বছরের স্নাতক থাকতে হবে। আর ভাষা বিজ্ঞানে কী হতে হবে, যে কোনো ভাষা, যে ভাষা তুমি শিক্ষক হতে জানছো, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দू भाषा से न्यूनतम 3 वर्षीय स्नातक या उत्तीर्ण हो, उसके परम भविष्य में किए गए संशोधन इस नियमावली के अंक होंगे। তাহলে বুঝতে পারা গেল? এবার দেখো যে আমরা যে 1 to 5 মানে লেভেল 1-এ বসবো সেটার জন্য 2 ঘন্টা 30 মিনিট, লেভেল 2 এর জন্য 2 ঘন্টা 30 মিনিট। এরা সিলেবাসটা কি আছে এই জায়গাটা দেখো, বাল বিকাশ মানে যেটা সাইকোলজিতে কত নম্বর থাকবে, 30টা কোশ্চেন থাকবে, এমসিকিউ 30 নম্বর মানে প্রতিটা কোশ্চেনের নম্বর 1 করে, নেগেটিভ মার্কিং নাই। এবার ভাষা 1 মানে ল্যাঙ্গুয়েজ 1-এ তোমার কী হতে হবে, ভাষা 1, এটাকে বলছে ভাষা 1। এটার মধ্যে হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি মেসে কই 2 ভাষা মানে এদের মধ্যে হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি যে কোনো 4টা ভাষার মধ্যে যে কোনো তোমাকে 2টা ভাষা চয়েস করতেই হবে। এখানে থাকবে 30টা কোশ্চেন 30 নম্বর। তাহলে হিন্দি আমরা হয়তো হিন্দি সিলেক্ট করলাম আর ইংলিশ সিলেক্ট করলাম, হিন্দি সিলেক্ট করলাম আর ইংলিশ সিলেক্ট করলাম। তাহলে হিন্দিতে কটা কোশ্চেন থাকবে, হিন্দিতে কোশ্চেন থাকবে 15টা আর ইংলিশে কোশ্চেন থাকবে 15টা, দিয়ে তোমাকে 30টা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে এখানে। বুঝতে পারা গেল? তাহলে তোমাকে কিন্তু ঝাড়খণ্ড টেটে তুমি যদি বসতে চাও তাহলে বুঝতে পারছো তোমাকে হিন্দি জানতেই হবে, কিন্তু হিন্দি পড়ে থাকতে হবে এরকম কোনো মানে নেই যে তোমাকে এইচএস কিংবা মাধ্যমিক কিংবা কোনো জায়গাতে তুমি হিন্দি পড়েছো এটার দরকার নাই, তোমার হিন্দি তুমি জানলেই হবে। এবার ভাষা 2 চলে আসো। ভাষা 2 যে এই যে ভাষা 1 ছিল, এই যে অনুসূচি 1-এ ছিল, এইগুলোর মধ্যে ভাষা বাদ দিয়ে জনজাতীয় ভাষা মানে ওদের যেটা ক্ষেত্রীয় ভাষা বা জনজাতীয় যে ভাষা আছে সেই ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা নিতে হবে। তাহলে জনজাতীয় ভাষা কি আছে, ওগুলোর মধ্যে অনেক ধরনের ভাষা আছে, খোট্টা, উড়িয়া, বাংলা। তার মধ্যে তাহলে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা কী চয়েস করবে, নিশ্চয় বাংলা। তাহলে যেহেতু আমাদের বাংলা আছে তাহলে আমরা জনজাতীয় ভাষা বা ক্ষেত্রীয় ভাষা হিসাবে আমরা বাংলা এটা চুজ করতে পারবো। সেখানে কটা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেন 30 নম্বর। বুঝতে পারা গেল? তারপরে গণিত, এটা কি, এটা পেপার 1 মানে 1 to 5-এর জন্য, লেভেল 1-এর জন্য। তারপরে থাকবে গণিতে থাকবে 30টা কোশ্চেন এবং
ইভিএসে থাকবে 30%, টোটাল 150 নাম্বার দিয়ে আমাদের এই 150 নাম্বারের মধ্যে 90 নাম্বার পেতে হবে। এরপরে দেখবো আমরা 6 to 8 কী কী সিলেবাস আছে। তাহলে দেখো 6 to 8 একই রকম সাইকোলজি আছে, 30টা কোশ্চেন, 30 নম্বর। একই রকমভাবে ভাষা 1-এর মধ্যে তোমাকে যে কোনো 2টা ভাষা চয়েস করতে হবে, 30টা কোশ্চেন, 30 নম্বর। বুঝতে পারা গেল? তারপরে দেখো ভাষা 2-তে কী হবে, ভাষা 2-তে একই রকমভাবে তুমি ক্ষেত্রীয় ভাষা, জন্মের ভাষার মধ্যে বাংলা ভাষা চয়েস করতে পারো। সেখানে বাংলার মধ্যে 30টা কোশ্চেন, 30 নম্বর। এবং যারা গণিত নিবে, মানে গণিত এবং বিজ্ঞানের শিক্ষক হবে, তাদের কোশ্চেনটা হবে গণিত এবং বিজ্ঞানের মধ্যে 50টা কোশ্চেন, 50 নম্বর। আর 10টা কোশ্চেন কি কম্পিউটার থেকে হবে, 10টা কোশ্চেন হবে কম্পিউটার থেকে, মানে কম্পিউটারের জ্ঞানটা তোমার বর্তমান পরীক্ষায় চাইছে। এবারে সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স হবে, তাদের মধ্যে কি হবে, সোশ্যাল সায়েন্সের মধ্যে একই রকমভাবে ওদের সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে 50 নম্বর এবং 10 নম্বর কম্পিউটার। 150 নম্বরের মধ্যে যারা 90 পাবে তারাই কোয়ালিফাই করবে, জেটেট বা যেই স্টেটে কোয়ালিফাই করবে। আর সেকশনাল যে কাট অফ যে এখানে পেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ওটা ছিল গতবার, ওই জিনিসটা চেঞ্জ করে দিয়েছে এবার। হ্যাঁ, তাহলে ফর্মের আপডেট কি, যারা আগে অ্যাপ্লাই করেছিলে তাদের নতুন করে টাকা লাগবে না। ওই যে পেমেন্ট স্লিপে কিছু হয়তো তারা দিবে নাম্বার বা কিছু রেফারেন্স নাম্বার বসাতে হবে, সেটা আপডেট করে দিলে তোমাদের আর টাকাটা লাগবে না। জাস্ট ফর্মটা কিন্তু তোমাকে আপডেট না করলে কিন্তু আর হবে না, তো ফর্মটা ওই সময়ের মধ্যে আপডেটটা করে নেবে। এবার দেখো যে এই যে ঝাড়খণ্ডের জনজাতীয় বা ক্ষেত্রীয় ভাষা কি, এই যে সূচিটা দেওয়া আছে, দেখো এখানে অনেক ধরনের ভাষা আছে, নাগপুরি, কুরমালি, বাংলা, তাহলে রাঁচি, তাহলে দেখো রাঁচির মধ্যে একটা বাংলা আছে, তাহলে তোমরা রাঁচি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তুমি রাঁচিতে অ্যাপ্লাই করতে পারো রাঁচি ডিস্ট্রিক্টের জন্য। আবার বাংলা কোথায় আছে, দেখো এখানে বাংলা আছে, পূর্ব সিংভূমে আছে বাংলা, এই 6 নম্বরে আছে, এখানেও বাংলা দেখতে পাচ্ছি, আবার এখানেও বাংলা দেখতে পাচ্ছি 7 নম্বর। তারপরে বাংলা দেখো দুমকাতে আছে বাংলা, 11 নম্বর দুমকা। এইসব ডিস্ট্রিক্টগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আবার দেখো বাংলা কোথায় আছে, এখানেও আছে জামতারা। আবার এখানে দেখো বাংলা আছে সাহিবগঞ্জ 13 নম্বর। আবার পাকুড়ে দেখো বাংলা আছে। আর বাংলা কোথায় আছে দেখো, এখানে বাংলা আছে, এখানে বাংলা আছে, মানে বোকারো, ধানবাদ। তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা জেলা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারা এই 9টা জেলার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। জব কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজই হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজই ভ্যাকান্সি থাকবে। সে প্রুফটা তোমার আমি দেখিয়ে দিব, যে ওই যে ওখানে কিন্তু যে মেন্স যখন ফর্ম ছাড়বে তখন কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজই কিন্তু সিট ডিস্ট্রিবিউশনটা থাকবে। সেটা কিন্তু তোমরা আমার পরে ভিডিওতে দেখতে হবে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কেমন সিট থাকে। ওখানে কিন্তু প্যারা টিচারদের জন্য কিছু সিট সংরক্ষণ থাকে, সেটাও কিন্তু তোমরা পরে ভিডিওতে দেখাবো। মেন্সের সিলেবাস কী হবে সেটা কিন্তু সব কিছু আমার পরের ভিডিও, তাহলে অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে দেখছি সিলেবাসটা কি আছে, দেখো 1 to 5 এর জন্য যেমন সিলেবাস হয়, 6 to 8 এর জন্য। এবার ভাষা হিসাবে সিলেবাসটা দেখো, কেন ভাষার, তাহলে দেখো এই যে বাংলা ভাষা, যারা ভাষা 2 হিসাবে আঞ্চলিক ভাষা হিসাবে যারা অ্যাপ্লাই করবে 1 to 5 এর জন্য দেখো কি, ভাষাবোধ, বাংলা ভাষার প্রধান সাহিত্য, সাহিত্যিকের পরিচয়, ব্যাকরণ, বাংলা শিক্ষণ পদ্ধতি, রাষ্ট্রীয় এই যে বাংলা শিক্ষণ পদ্ধতি মানে পেডাগোগি, প্রতিটা সাবজেক্টে কিন্তু এরকম একটা পেডাগোগি বলে থাকবে। উচ্চ মাধ্যমিক হিসাবে ভাষাবোধ, ব্যাকরণ, ভাষা, বাক্য ভাষা ব্যবহার, বাংলা ভাষা শিক্ষণ পদ্ধতি, এই যে এটা পেডাগোগি, TLM শিক্ষণ উপকরণ, সেগুলো তোমার পিডিএফে অবশ্যই দেখে নিবে, সেটা আলাদা করে বলার দরকার নাই। তাহলে দেখো যারা হিন্দি বিষয় হিসাবেও যে সিলেবাসটা থাকবে 1 to 5-এ, তাহলে দেখো যে গদ্যাংশ, পদ্যাংশ, ব্যাকরণ, শিক্ষণ শাস্ত্রীয় আয়াম, শিক্ষণ ভাষা, যে বিদ্যা ভাষা কৌশল এবং সমূহ, ভাষা শিক্ষণ কাঠিনাই, শিক্ষণ উপাদান, মানে পেডাগোগি, যেটা মানে প্রতিটা সাবজেক্ট থাকবে। এরকম নয় যে শুধু তোমার বাংলা তো বাংলার উপর করছে, ওর কিছু পেডাগোগি থাকবে, যেটা হয় নর্মালি সিটেটে কিংবা অন্য স্টেটে। এবার হয়তো সেটা কতটা এনসিটি রুলস হয়তো মেনটেন করবে সেটা বলা যাবে না, দেখো 30টা কোশ্চেন হয়তো 15টা মেনটেন করছে নাকি সেটা বলা যাবে না।
ভাষা 2-তে যারা ইংরেজি নেবে তাহলে দেখো সিলেবাসটা আনসিন, দুটো আনসিন প্যাসেজ থাকবে, লার্নিং অ্যাকুইজিশন, প্রিন্সিপাল, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, একটা সেকশন থাকবে গ্রামার। তাহলে তোমার সিলেবাসটা পিডিএফে দেখতে পাচ্ছ, পিডিএফ অবশ্য তোমরা দেখে নেবে। তাহলে এরকমভাবে বিভিন্ন সিলেবাসটা আছে, তোমরা পিডিএফে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট জ্যাক, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারবে। তাহলে যারা অ্যাপিয়ারিং আছে বা ফাইনাল ইয়ারে যারা আছে তারাও কিন্তু জেটের ফর্ম ফিল আপের জন্য এলিজিবেল, কিন্তু যখন মেন্সের ফর্ম ছাড়বে তখন কিন্তু ফাইনাল রেজাল্টটা সাবমিট করতে হবে, এটাই এনসিটি রুলস। আর এই হিসাবে হবে ফর্ম ফিল আপ, যখন মেন্সের ফর্ম ফিল আপ ছাড়বে তখন কিন্তু ওই মেন্সের রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা দরকার। এখন জেটের জন্য কোনো সমস্যা নেই, ফাইনাল যারা আছে তারা কিন্তু বসতে হবে। এবার অ্যাডমিশন নিয়ে এটা কিন্তু এনসিটি রুলস, এবার ফর্ম ফিল আপে সেটা বুঝতে পারা যাবে, কারণ গতবার ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু তোমার লাস্ট ফাইনাল যারা ছিল, ফাইনাল অ্যাপিয়ারিং মানে শুধু অ্যাডমিশন নিয়েছিল তারা কিন্তু পায়নি, যারা ফাইনাল অ্যাপিয়ারিং হয়েছিল তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পেরেছিল। তাহলে অবশ্যই যারা ফাইনাল মানে 2টা সেমিস্টার হয়ে গেছে ফাইনালে আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু মেন্স ফর্ম ছাড়ার সময় কিন্তু তোমার ওই ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু সাবমিট করতে হবে। তাহলে এরপরে কিন্তু আমরা নেক্সট পার্ট 2 মানে জেটেড পাস করার পর কি সিলেবাস বা কেমন কি সেটা কিন্তু আমরা জানবো।